রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা। মানুষের জীবনের প্রয়োজনে সেই আদিম কাল থেকে মানুষকে গল্পের আসরে যেতে হয়। অবসর বিনোদন, কৌতূহল নিবৃত্তির জন্য গল্প শোনা বা বলার আকাঙ্ক্ষা কিন্তু এটা আমাদের সেই আদিম কাল থেকেই। আমরা কোনো কিছু নিয়ে একটা বসে আছি, কয়েকজন মিলে একটা কিছু নিয়ে একটা গল্প করছি, তারপরে কিছুক্ষণ বিশ্রামের পরে সেটা আমরা চলে গেলাম, সেই গল্পটা শেষ হয়ে গেল। এভাবেই দেখা যায় যে মানুষ প্রয়োজনে বা কৌতূহলবশত বা অবসর বিনোদনের সময় একটি গল্প বলে। এটা আমাদের সেই প্রাচীন যুগ থেকেই এই ধারাটা প্রচলিত। যে প্রাচীন সাহিত্যগুলো অর্থাৎ রূপকথা, উপকথা, ছেলে ভোলানোর যে গল্প, ঘুম পাড়ানির যে গল্প, এই সমস্ত গল্প কিন্তু আমাদের সেই আদিম কাল থেকে। এই আধুনিক সাহিত্য আসার আগেও তো আমরা দেখেছি রূপকথা, উপকথার গল্প, ঘুম পাড়ানি মাসি পিসির গল্প বা রাক্ষস কক্ষস ভূতের গল্প, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে। মানে প্রাচীন ভারতীয় সাহিত্য ধারার মধ্যে আমরা দেখতে পাবো যে বিভিন্ন কাহিনী, মিথকে অবলম্বন করে কিন্তু গল্প সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলা সাহিত্যে যদি দেখা যায় যে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরুর পরে, আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প যেটা বলা হয় সেটা হচ্ছে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি গল্প। বাংলা সাহিত্যের এটা তোমাদের কোনো দিন হয়তো পরীক্ষায়, বিশেষ করে চাকরির পরীক্ষা পড়তে পারে যে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটা। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রাতা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি, যেটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপরে আরও অনেক গল্পকারকে আমরা দেখেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার রামেশ্বরের অদৃষ্ট, দামিনী, এগুলো গল্প, ছোট গল্পে মানে বাংলা সাহিত্যের প্রথম দিককার ছোট গল্পের আভাস রয়েছে। এছাড়া দীনবন্ধু মিত্রের জমালয় জীবন্ত মানুষ, পোড়া মহেশ্বর, এগুলো ছোট গল্পের লক্ষণাক্রান্ত। তারপরে স্বর্ণকুমারী দেবী বা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের যে গল্পগুলো মজলিসি ঢঙে কৌতুক। কিন্তু আধুনিক কথা সাহিত্যের নবতম জনপ্রিয় যে শিল্প শাখা ছোট গল্প, তার পূর্ণাঙ্গ বিকাশ হয়েছিল যার হাত ধরে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে সার্থক, যথার্থ এবং আধুনিক কথা সাহিত্যের দুটো ভাগ, একটা ছোট গল্প, একটা উপন্যাস। এই আধুনিক কথা সাহিত্যের নবতম জনপ্রিয় শিল্প শাখা যার হাত ধরে মূলত শুরু হয়েছিল, যথার্থ বিকাশ লাভ করেছিল, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্প কাকে বলে সেটা একটু জেনে নেওয়া যাক ছোট করে। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাযাপন কবিতায় যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। ছোট ছোট কাহিনী থাকবে, প্লট ছোট থাকবে, অল্প চরিত্র থাকবে এবং ক্লাইম্যাক্স থাকবে। সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা। ঘটনার কোনো ঘন ঘটা থাকবে না, বর্ণনার একাধিক্য থাকবে না। স্বল্প সময়েই মোটামুটি তার সমাপ্তি ঘোষণা হবে। নাহি তত্ত্ব, নাহি উপদেশ। উপন্যাস বা কাব্যগুলোতে যেমন তত্ত্ব উপদেশ, তত্ত্বকথা উপদেশ এই সমস্ত থাকে, সেগুলো থাকবে না। শেষটা হবে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। মানে এর শেষটা এমনভাবে হবে অন্তরে একটা অতৃপ্তি রয়ে যাবে, শেষ হয়েও যেন শেষ হবে না। এটাই হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা এবং এর মধ্যে রয়েছে ছোট গল্পের বৈশিষ্ট্য। মোটামুটি ছোট গল্পের সমাপ্তি এমনভাবে হবে মানুষের অন্তরে একটা দুঃখ থেকে যাবে, একটা রেশ থেকে যাবে, মনে হয় যেন শেষ হইল না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের ছোট গল্পগুলোর যে পটভূমি, বর্তমান যেটা মূলত আমরা বাংলাদেশ বলি, যেটা ছিল পূর্ববঙ্গ, সেগুলো ছিল মূলত নদীমাতৃক। জমিদারি পরিদর্শনের জন্য রবীন্দ্রনাথকে যেতে হয়েছিল এই পল্লী বিধৌত পল্লী বাংলার বুকে। তিনি দীর্ঘকালব্যাপী ঘুরে বেড়িয়েছেন শাহজাদপুর, পতিশর, গঙ্গাবক্ষে। তিনি এই সময় পর্বে যা কিছু দেখেছেন, যা কিছু অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, সেগুলোই ফুটিয়ে তুলেছেন তার সাহিত্যে, বিশেষ করে ছোট গল্পে। মূলত বলা হয় এই পদ্মা তীরের মধ্যেই লুকিয়ে রয়েছে রবীন্দ্রনাথের একাধিক ছোট গল্পের বীজ। ছিন্নপত্রকে বলা হয় রবীন্দ্রনাথের ছোট গল্পের আঁতুড়ঘর।
ছিন্নপত্রের একাধিক পত্রে রয়েছে কিন্তু ছোট গল্পের আভাস। একাধিক গল্প আমরা পড়েছি। তিনি এই জমিদারি পরিদর্শনের জন্য ঘুরে বেড়ানোর সময় যা কিছু দেখেছেন, যা কিছু উপলব্ধি করেছেন, সেগুলোই তার ছোট গল্পে ফুটিয়ে তুলেছেন। এভাবেই সৃষ্টি হচ্ছে তার ছোট গল্পের ফসল। তিনি যেতে যেতে দেখতে পেলেন যে কয়েকটি ছেলে নদীর চড়ায় ওই কাঠের মাস্তুল নিয়ে খেলা করছে এবং তাদের মধ্যে একটি বালক তার দৃষ্টি আকর্ষণ করল। তখন তিনি উপলব্ধি করলেন এই বালককে যদি কলকাতা শহরে অর্থাৎ নাগরিক সভ্যতায় নিয়ে যাওয়া হয় তাহলে কেমন অবস্থা হতে পারে, এবং সেই আভাসটা আমরা ওই ছুটি গল্পের ফটিক চরিত্রের মধ্যেও পাবো। জলের মাছ ডাঙাকে তুললে যেমন অবস্থা হয় ঠিক তেমনই। সমাপ্তি, শুভা, মেঘরৌদ্র, একাধিক ছোট গল্প আমরা দেখব তার এই জমিদারি পরিদর্শনের সময় রচিত ছিন্নপত্রের পরতে পরতে রয়েছে। রবীন্দ্রনাথের যে ছোট গল্প রচনা সেটা আমরা দেখি যে 5টা ভাগে বিভাজিত। সূচনা পর্ব, হিতবাদী সাধনা পর্ব, ভারতী পর্ব, সবুজপত্র পর্ব এবং 3 সঙ্গীর যুগ। সূচনা পর্ব মূলত 1284 থেকে 1292 বঙ্গাব্দের মধ্যে সীমাবদ্ধ। এই সূচনা পর্বে রবীন্দ্রনাথ 4টে গল্প লিখেছিলেন: ভিখারিণী, ঘাটের কথা, রাজপথের কথা এবং মুকুট। এই ভিখারিণী গল্পটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প এবং রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প, যেটা প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। 16 বছর বয়সের রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে ঘাটের কথা, যেটা ভারতীতে প্রকাশিত হয়েছিল, এবং রাজপথের কথা নবজীবন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপরে আসছে হিতবাদী সাধনা পর্ব। এই হিতবাদী পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর, হিতবাদী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকমল ভট্টাচার্য এবং সাহিত্য সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কাজ ছিল সপ্তাহে সপ্তাহে একটি করে নতুন গল্পের যোগান দেওয়া। তিনি নাগরিক জীবন থেকে সরে এসে রোমান্টিক প্রকৃতি সম্ভোগের মধ্যে কবির দিনগুলি তখন যাপিত হচ্ছে, আর সেই প্রকৃতির তন্ময়তায় তিনি নিমজ্জিত। এবং সঙ্গে রয়েছে সেই পটভূমির সহজ সরল মানুষ, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা। তোমরা যখন ছিন্নপত্রটা পড়বে দেখবে কী দারুণ লাগবে। এবং দিগন্ত বিস্তৃত সেই ধুধু মাঠ, আলে কাঁপন লাগা ঝায়ের শির, এই ধারাবে এসেছে গ্রামের পটভূমি, গড়ে উঠেছে তার গল্পগুলো। সেই পোস্টমাস্টার, বেদে বাউল, শ্বশুরবাড়িতে যাওয়া সেই পাড়া গাঁয়ের ছোট্ট মেয়ে, এই সমস্ত চিত্রগুলো। ফলত এই সমস্ত চিত্রকে প্লট প্রেক্ষাপটকে অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুর হিতবাদীতে গল্প রচনা করলেন। তিনি হিতবাদী পত্রিকায় গল্প লিখেছিলেন 6টি, কিন্তু এই 6টি গল্পের পরে প্রকাশিত হয়েছিল পাঠকদের বিরূপ প্রতিক্রিয়া, আর তার ফলে এই পর্বে রবীন্দ্রনাথের গল্প লেখা শেষ। অন্যতম গল্প হচ্ছে দেনা পাওনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প এই দেনা পাওনা। এই দেনা পাওনা তৎকালীন সময়ের বা বর্তমান সময়েরও একটা অন্যতম একটা ছোট গল্প। ভাবো, এই যে গল্পটা দেনা পাওনা, যে সামাজিক গল্প, এই গল্পটা একটা অসাধারণ একটা ছোট গল্প, একটা সামাজিক গল্প, যে গল্প তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতি, ওই যে অনেকে বলেন না যে রবীন্দ্রনাথ ঠাকুর বড় লোকেদের লেখক, বড় লোকেদের কবি, তার মধ্যে দেশকালের ছাপ নেই, বা গরিবদের জন্য তিনি কিছু লেখেন না। অন্তত এই গল্পটা পড়লে এই বিরূপ মন্তব্যটা, মনোভাবটা থাকবে না। আগেই বলেছি যে হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1298 বঙ্গাব্দে, আর এর মধ্যেই আমরা খুঁজে পাবো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প এবং রবীন্দ্রনাথেরও প্রথম সার্থক ছোট গল্প। সামাজিক সমস্যামূলক পণ প্রথার বিরুদ্ধে লেখা এই গল্পটা। এবং পণ প্রথা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে কটি গল্প লিখেছেন তার সূচনাও বলা যায় এখান থেকেই। সমাজ সমস্যামূলক গল্পের মধ্যে দিয়েই যদি আমরা রবীন্দ্রনাথকে যাচাই করি, সেখানে প্রথমেই যে নামটা আসবে সেটা হচ্ছে দেনা পাওনা গল্প। তিনি এখানে দেখালেন সমকালীন একটা নিদারুণ সামাজিক বিষ বাষ্প, আর কি, মানে কী বলা যায়, সমাজ যে কতটা নীচ হতে পারে, সমাজের যে উঁচু শ্রেণীর মানুষেরা তারা যে কতটা নীচহীন হতে পারে, এবং তার পরিণাম একটা মানুষের, একটা নারীর জীবন কীরকমভাবে নিদারুণ দুঃখময় পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা তিনি এই গল্পে ফুটিয়ে তুলেছেন। সমসাময়িক যে প্রথা এবং আধুনিক যুগের
দেখো তখনকার সময় ধরলে তো আধুনিক সমাজ তো আধুনিক হচ্ছে, কিন্তু মানুষের মন যে এত বিষ বাষ্পে পরিপূর্ণ হতে পারে তা তিনি দেখালেন এই গল্পে। একটা নিটোল সামাজিক বেদনায় বিদীর্ণ গল্প হচ্ছে এই দেনা পাওনা গল্প। পণ প্রথার কুফলতা মানুষের জীবনকে কতটা নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সমাজকে কতটা পঙ্গু করে দিতে পারে তিনি এই গল্পে ফুটিয়ে তুলেছিলেন। যার প্রথম বলি হয়েছিল কে? নিরুপমা। এই গল্পের প্রধান চরিত্র নিরুপমা। দেখো গল্পের বিষয়বস্তুটা ছোট করে বলি, তোমরা পড়েছো, আমি গল্পটা আলোচনা করব। দেনা পাওনা। দেখো এখনও পর্যন্ত নারীকে কেন নাহি দেয়া হবে আপন ভাগ্য জয় করিবার অধিকার। আচ্ছা ভাবো তো, নিরুপমার কী অপরাধটা ছিল? একজন মানুষ মানে কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন তার কন্যাকে উপযুক্ত উপঢৌকন এবং পণ দিয়ে পাত্রস্থ করার এবং উপযুক্ত পাত্রস্থ করার, সেটা সমস্ত পিতা এ যুগেও চান, সবাই চান। তাতে অপরাধটা কোথায়? পণ দিতে হবে, এখনও দেওয়া হয়, চলে। এই পণ প্রথার বলি হলো নিরুপমা। দেখা যায় যে পণ দিতে না পারার জন্য তার শ্বশুরবাড়িতে জোটে অবহেলা, তাচ্ছিল্য, গঞ্জনা, লাঞ্ছনা। যখন নিরুপমার পিতা কোনো উপায় না পেয়ে তার বসতবাড়ি, মানে রামসুন্দর আর কি, নিরুপমার পিতা রামসুন্দর যখন কোনো উপায় না পেয়ে তার বসতবাড়ি বিক্রি করে কন্যাকে নিয়ে আসার জন্য এবং কন্যার লাঞ্ছনা গঞ্জনা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য তাকে নিয়ে আসার জন্য বাড়িতে সমস্ত কিছু ত্যাগ করে বসতবাড়ি বিক্রি করে তার শ্বশুরবাড়িতে দিতে গেলেন, তখন কন্যার প্রতিজ্ঞার জন্য, কন্যার অনুরোধের জন্য তিনি আশাটা দিতে পারলেন না। কারণ যদি এটা দিত রামসুন্দর মিত্র, তাহলে কিন্তু তার সন্তানদেরকে পথে বসতে হতো, কারণ তার পাঁচজন সন্তান এবং 2-3 জন, ওখানে গল্প রয়েছে 2-3 জন সন্তানের আবার তাদের বিবাহ সম্পন্ন হয়েছে এবং তাদেরও সন্তান রয়েছে। শেষ পর্যন্ত তিনি দিতে পারেননি, ফিরে আসতে বাধ্য হন। তারপর থেকে জোটে নিরুপমার প্রতি লাঞ্ছনা গঞ্জনা, এবং নিরুপমাও শেষ পর্যন্ত বেছে নেয় মৃত্যু, স্বেচ্ছা মৃত্যু, আত্মহত্যা বলা যায় বা আত্মত্যাগের মধ্য দিয়ে তার জীবন বিসর্জন হয়। ভাবতে আশ্চর্য লাগে যে মানুষটা বেঁচে থাকাকালীন কোনো দিন স্নেহ, সম্মান, যত্ন পায়নি, এমনকি তার রোগটাকে দেখেও যারা তার শাশুড়ি পর্যন্ত ব্যঙ্গ করেছিল, ডাক্তারও নিয়ে আসেনি, ওখানে আছে দেখবে, যেদিন আসলো সেই দিনই শেষ, সেদিন নিরুপমার মৃত্যু হয়। তার মৃত্যুতে, যেহেতু রায়বাহাদুর, তার মৃত্যুতে ধুমধাম করে যজ্ঞ করে শ্রাদ্ধ সম্পন্ন হলো, চন্দন কাঠে তাকে পোড়ানো হলো, চারিদিকে মানুষ ধন্য ধন্য করলো। ভাবো কীরকম মানসিকতা, এই সমাজের মানসিকতা, কারণ তাদের স্ট্যাটাস মেনটেন করতে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তারা আবার পুত্রের বিবাহ সম্পন্ন করে ফেললো এবং এবার পণ 20,000 টাকা পণ হাতে হাতে নগদ। এই হচ্ছে গল্পের বিষয়। এই গল্পের মুখ্য চরিত্র নিরুপমা এবং তার পরবর্তী যে চরিত্রটা মুখ্যতার প্রধানের দাবি রাখেন তিনি হলেন নিরুপমার পিতা রামসুন্দর মিত্র। পণ প্রথার চাপে তার জীবন বলি দিতে হয়। ভাগ্য বিড়ম্বিত এক নারী, সেই নারীর জীবন কাহিনী বর্ণিত হয়েছে এই দেনা পাওনা গল্পে।